দেবরের কথাগুলো যেন আমার কানের পর্দায় বিঁধে যাচ্ছিল তীক্ষ্ণ ছুরির ফলার মতো। আমার সমস্ত বিশ্বাস, ভালোবাসার প্রতি আমার সমস্ত সরল ধারণা নিমেষে ভেঙে গুঁড়িয়ে গেল। তিনি যখন বললেন, আমরা তোমাকে একটা সাদা মিথ্যা বলেছি, তখন আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমি শুধু হতবম্ব হয়ে তাকিয়েছিলাম তার দিকে। চোখের সামনে ভেসে উঠছিল আরিফের মুখ, আমাদের ভালোবাসার অসংখ্য মুহূর্ত। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে মানুষের সম্পর্ক কতটা জটিল হতে পারে আর কত সহজে তা ভঙ্গুর হয়ে পড়ে। সেই মুহূর্ত থেকে আমার হৃদয় আর মস্তিষ্ক এক তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ল, যা থেকে মুক্তি পাওয়া আজও সম্ভব হয়নি। মায়া ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব, যদি সম্ভব হয় একটি হেডফোন ব্যবহার করুন, তাহলে গল্পের গভীরে যেতে পারবেন আরও সহজে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম সাদিয়া, আর এই গল্পটা আমার জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি হওয়ার গল্প। আরিফ আর আমার সম্পর্কটা শুরু হয়েছিল এক অদ্ভুত উপায়ে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সদ্য দ্বিতীয় বর্ষে। একদিন ক্লাস থেকে ফিরছিলাম, টিএসসি পেরিয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই একদল ছেলে এসে ঘিরে ধরল, মোবাইল ছিনতাইয়ের চেষ্টা। আমি তখন ভয়ে কাঠ, কি করব বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে আরিফ দেবদূতের মতো এসে হাজির হলো। লম্বা সুঠাম দেহের এক যুবক, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। সে একাই তাদের মোকাবিলা করল, আমাকে বাঁচালো। সেই প্রথম দেখা, প্রথম আলাপ। তার চোখে এক অদ্ভুত মায়া ছিল, যা আমাকে মুহূর্তেই মুগ্ধ করেছিল। সে ছিল বুয়েটের ছাত্র, আমার থেকে কয়েক বছরের বড়। তার বাড়ি সিলেট আর আমার পৈতৃক নিবাস চট্টগ্রামে। সেই দিন থেকেই আমাদের একটা অদ্ভুত টান তৈরি হলো। আরিফ প্রায়ই আমার সাথে দেখা করতে আসতো। ক্যাম্পাসের আড্ডা, লাইব্রেরিতে পড়াশোনা, টিএসসিতে চা খাওয়া অথবা রমনা পার্কে নিরিবিলি বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা। তার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, সংবেদনশীল আর দারুণ মজার একজন মানুষ। তার সাথে আমার জীবনের সব ছোট বড় বিষয় নিয়ে আলোচনা করতাম। সে আমার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন মনে করত, আমার সমস্যাগুলোকে নিজের সমস্যা। আমাদের বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয়েছিল তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। শুধু জানতাম একে অপরের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। আরিফ যখন তার ইঞ্জিনিয়ারিং শেষ করল, তখন সে একটা ভালো কোম্পানিতে চাকরি পেল ঢাকায়। আমার পড়াশোনা শেষ হওয়ার আগেই সে আমার পরিবারের সাথে দেখা করল। প্রথমে আমার বাবা মা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ আরিফের পরিবার সিলেটের আর আমাদের পরিবার চট্টগ্রামের। কিন্তু আরিফের বিনয়, তার বুদ্ধিদীপ্ত কথাবার্তা আর আমার প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা দেখে তারা রাজি হয়ে গেলেন। আমরা বিয়ে করলাম এক স্বপ্নময় দিনে, আমাদের ভালোবাসার মানুষদের আশীর্বাদ নিয়ে। আমাদের বিবাহিত জীবন ছিল রূপকথার মতো। আরিফ আমার প্রতিটি ইচ্ছাকে সম্মান করত, আমার প্রতিটি স্বপ্নকে পূরণ করার চেষ্টা করত। আমরা দুজনেই কর্মজীবী ছিলাম, তাই কাজ সেরে সন্ধ্যায় বাসায় ফিরে একান্তে সময় কাটানোটা ছিল আমাদের পরম শান্তি। ঢাকার কোলাহলপূর্ণ জীবনযাত্রার মাঝেও আমাদের ছোট্ট ফ্ল্যাটটি ছিল আমাদের নিজস্ব স্বর্গ। আমরা একসাথে রান্না করতাম, গল্প করতাম, সিনেমা দেখতাম। ছুটির দিনে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যেতাম, কখনো গাজীপুরের সবুজ রিসর্টে, কখনো নারায়ণগঞ্জের সোনালী গ্রামে, আবার কখনো আরিফের গ্রামের বাড়ি সিলেটে, পাহাড়ের কোলে। তার পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসত, বিশেষ করে তার ছোট ভাই তানভীর। তানভীর ছিল তখন সবে কলেজে পড়ে। সে আরিফের থেকে প্রায় 8 বছরের ছোট। সে প্রায়ই আমাদের বাসায় আসত। আমার সাথে তার একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল। আমি তাকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। সে আমাকে ভাবি না ডেকে আপু ডাকত, আর আরিফকে ভাইয়া। আরিফ আর আমি দুজনেই ওটি খুব স্নেহ করতাম। তানভীর ছিল পড়াশোনায় ভালো, শান্ত স্বভাবের ছেলে। সে যখন ভার্সিটিতে ভর্তি হলো, তখন তার বাবা মা তাকে আমাদের সাথে ঢাকায় পাঠিয়ে দিলেন, যাতে সে ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে। আমাদের সাথে থাকতে শুরু করলো তানভীর। আমাদের জীবনটা যেন এক পরিপূর্ণ বৃত্ত ছিল। ভালোবাসার প্রাচুর্য, কর্মজীবনের সাফল্য, পারিবারিক শান্তি সবই ছিল আমাদের। আমি বিশ্বাস করতাম আরিফ আর আমি একে অপরের জন্য তৈরি হয়েছি। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা ছিল না, কোনো মিথ্যা ছিল না। আমাদের সম্পর্ক ছিল স্বচ্ছ কাচের মতো, যেখানে সব কিছু স্পষ্ট দেখা যেত। অন্তত আমি তাই ভাবতাম।
আমাদের বিয়ের প্রায় 5 বছর পরের কথা। তানভীর তখন মেডিকেল কলেজে পড়ছে, চূড়ান্ত বর্ষে। তার ডাক্তার হওয়ার স্বপ্ন প্রায় পূরণ হওয়ার পথে। এই সময়টায় আরিফের মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। সে প্রায়ই অফিসের কাজে বাইরে যেত, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহীতে। আগে যখন সে বাইরে যেত তখন প্রতিদিন একাধিকবার ফোন করত, ভিডিও কল করত। কিন্তু ইদানিং তার কল সংখ্যা কমে গেল। আর যখন ফোন করত তখন তার কণ্ঠস্বরে একটা ক্লান্তির ছাপ থাকত। আমি জিজ্ঞেস করলে সে বলতো কাজের চাপ বেশি, তাই ক্লান্ত। প্রথমে আমি বিষয়টা তেমন গুরুত্ব দিইনি, কর্মজীবনে এমনটা হতেই পারে। কিন্তু ধীরে ধীরে তার এই পরিবর্তনগুলো আমাকে পীড়া দিতে শুরু করলো। সে বাসায় ফিরেও কেমন যেন আনমনা থাকত, আমার সাথে আগের মতো গল্প করতো না। এমনকি ছুটির দিনেও তার মন থাকতো অন্য কোথাও। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সে যেন আমার সাথে শেয়ার করে। আমি তার স্ত্রী, তার জীবন সঙ্গিনী। কিন্তু সে শুধু হাসতো আর বলতো, তুমি এত চিন্তা করো কেন, আমি তো আছি তোমার পাশে। আমার মনের মধ্যে একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো। আমি বারবার তাকে জিজ্ঞেস করতাম, আরিফ তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? সে সবসময় অস্বীকার করত। তার চোখ দেখে বোঝার চেষ্টা করতাম, কিন্তু আরিফ ছিল একজন নিখুঁত অভিনেতা। তার চোখে আমি কোনো মিথ্যার ছাপ খুঁজে পেতাম না। আমি নিজেকে বোঝাতাম আমার অতিরিক্ত ভালোবাসাই হয়তো আমাকে সন্দেহপ্রবণ করে তুলছে। একদিন রাতে আরিফ অফিসের কাজে রাজশাহী গেছে। সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। আরিফ যাওয়ার আগে আমাকে বারবার বলেছিল সে চেষ্টা করবে রাতের ফ্লাইটে ফিরে আসার, কিন্তু পারেনি। আমি সারা দিন একা একা মন খারাপ করেছিলাম। সন্ধ্যায় তানভীর আমার জন্য কেক আর ফুল নিয়ে এলো। সে আমাকে সান্ত্বনা দিল, আপু ভাইয়া তো অনেক চেষ্টা করেছে, হয়তো জরুরি কাজ ছিল। আমরা দুজনে মিলে কেক কাটলাম। তানভীর আমাকে জোর করে খাওয়ালো, কিন্তু আমার মনটা ছিল খুব খারাপ। আরিফের অনুপস্থিতি আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল। আমি তানভীরের সাথে গল্প করছিলাম, আরিফের কথা বলছিলাম। হঠাৎ করেই আমি বলে ফেললাম, তানভীর আরিফ কি ইদানিং খুব বদলে গেছে তাই না? আমার মনে হয় সে আমাকে কিছু বলছে না, আমি ওর থেকে একটা দূরত্ব অনুভব করছি। তানভীর আমার দিকে তাকিয়েছিল, তার চোখে এক অদ্ভুত কষ্ট। সে কোনো কথা বলছিল না, শুধু আমার দিকে তাকিয়েছিল গভীর চোখে। আমি আবার বললাম, তোমরা ভাই ভাই, ও যদি তোমাকে কিছু বলে থাকে প্লিজ আমাকে বলো, আমার খুব ভয় হচ্ছে। তানভীর তখন ধীরে ধীরে মাথা নিচু করল, তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু আমি জানি না কি করে তোমাকে বলবো। তার কথা শুনে আমার বুকটা ধরফর করে উঠল। কি হয়েছে তানভীর, কি বলছিস তুই? আরিফের কি কোনো বিপদ হয়েছে? তানভীর এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর আমার হাতটা ধরল। তার হাত কাঁপছিল। সে আমার চোখে চোখ রেখে বলল, আপু আমরা তোমাকে একটা সাদা মিথ্যা বলেছি। তার এই কথাগুলো আমার মাথায় যেন বোমা ফাটিয়ে দিল। সাদা মিথ্যা? কিসের সাদা মিথ্যা? আরিফ আর আমি, আমাদের সম্পর্কে কোনো মিথ্যা থাকতে পারে এটা আমি কখনো ভাবিনি। আমি হতবম্ব হয়ে তানভীরের দিকে তাকিয়ে রইলাম। আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। কি বলছিস তুই তানভীর, কিসের মিথ্যা? আমার গলা থেকে স্বর বেরোচ্ছিল না। তানভীর ধীরে ধীরে বলতে শুরু করলো, তার কণ্ঠস্বর ছিল কম্পিত। আপু ভাইয়ার একটা জটিল অসুখ ছিল, তোমাদের বিয়ের ঠিক 6 মাস আগে সেটা ধরা পড়েছিল। আমি বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রইলাম। অসুখ? কিসের অসুখ? কোন অসুখ? আমি তো এসবের কিছুই জানি না। হ্যাঁ আপু, ভাইয়ার হার্টের সমস্যা ছিল, খুব জটিল একটা সার্জারি করতে হয়েছিল। ডাক্তাররা বলেছিল এটা খুব বিরল একটা সমস্যা, আর অপারেশনের পরও কিছু জটিলতা দেখা দিতে পারে। ভাইয়া তোমাকে জানাতে চায়নি, সে জানতো তুমি এটা জানলে হয়তো ওর সাথে সম্পর্ক রাখবে না। সে তোমাকে ভীষণ ভালোবাসতো আপু, তোমার ভালোবাসা হারানোর ভয়ে সে এই কথাটা লুকিয়ে রেখেছিল। আমার মাথা ঘুরতে শুরু করলো, আমার চারপাশে সব কিছু যেন নড়বড়ে হয়ে গেল। আরিফ, আমার আরিফ, যে আমার সাথে সব কিছু শেয়ার করত, সে এত বড় একটা কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। কিন্তু কেন, কেন সে আমাকে জানায়নি? আর তোমরা সবাই, তোমরাও জানো, মা বাবা সবাই জানো? তানভীর মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ আপু, সবাই জানতো। ভাইয়া সবাইকে শপথ করিয়েছিল যে তোমাকে যেন কেউ কিছু না বলে। সে তোমাকে একটা স্বাভাবিক জীবন দিতে চেয়েছিল। সে চেয়েছিল তুমি ওকে ভালোবাসো,
ওর প্রতি কোনো সহানুভূতি থেকে নয়। সে বিশ্বাস করত সে সুস্থ হয়ে উঠবে, আর তুমি কখনোই জানতে পারবে না। আমার কানে যেন তানভীরের কথাগুলো ঢুকছিল না। আমার চোখের সামনে ভেসে উঠছিল আরিফের মুখ, তার হাসি, তার প্রতিটি স্পর্শ। সেগুলো কি সবই মিথ্যে ছিল? তার প্রতিটি ভালোবাসার প্রকাশ কি এই বিশাল মিথ্যার আড়ালে ঢাকা পড়েছিল? আমার সমস্ত বিশ্বাস ভেঙে খান খান হয়ে গেল। আমার বুকের মধ্যে এক তীব্র শূন্যতা তৈরি হলো, যেন কেউ আমার হৃদয়টাকে ছিঁড়ে ফেলেছে। কিন্তু এখন কেন বলছি সেসব? আমি কোনো মতে জানতে চাইলাম। তানভীর তার মাথাটা আরও নিচু করে বলল, আপু, ভাইয়ার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। ওর পুরনো সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে। যে বিজনেস ট্রিপে সে যাচ্ছে সেগুলো আসলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আর কিছু পরীক্ষার জন্য। সে গত সপ্তাহে চেন্নাই গিয়েছিল আরও কিছু পরীক্ষা করাতে। তানভীরের কথা শুনে আমার পৃথিবীটা যেন আরও একবার তুলে উঠল। আরিফের অসুস্থতা আর এত বড় একটা সত্য আমার কাছ থেকে গোপন রাখা হয়েছে। আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার সমস্ত অনুভূতি যেন এক মস্ত বড় প্রহসনে পরিণত হয়েছে। আমি অনুভব করলাম আমার সমস্ত রাগ, অভিমান, কষ্ট জমাট বেঁধে আমার বুকের মধ্যে পাথর হয়ে যাচ্ছে। আমি ভালোবাসতাম একজন আরিফকে, যে ছিল আমার কাছে স্বচ্ছ, সৎ এবং নির্ভরযোগ্য। কিন্তু আজ আমি জানছি সেই আরিফের আড়ালে লুকিয়েছিল এক অন্য মানুষ, যে এত বড় একটা মিথ্যাকে নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছিল। তানভীর আমাকে সান্ত্বনা দিতে চাইল। আপু, ভাইয়া তোমাকে কোনো কষ্ট দিতে চায়নি। সে শুধু তোমাকে সুখী দেখতে চেয়েছিল। সুখী? মিথ্যা দিয়ে কি সুখ আসে তানভীর? যে সম্পর্কের ভিত্তিই মিথ্যা, সেই সম্পর্ক কি টেকসই হতে পারে? আমার গলায় ছিল তীব্র ঘৃণা। আমি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আমার মাথায় শুধু আরিফের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। তার হাসি, তার স্পর্শ, তার প্রতিটি প্রতিশ্রুতি, সব কিছু যেন নতুন করে আমার কাছে ধরা দিচ্ছিল। আমি কি এমন একজন মানুষকে ভালোবাসতে পারি যে আমার সাথে এত বড় একটা মিথ্যা বলতে পারে? আমার মনে হচ্ছিল আমাদের 5 বছরের দাম্পত্য জীবনটাই একটা সাজানো নাটক ছিল, যার পরিচালক ছিল আরিফ আর আমি ছিলাম একজন বোকা দর্শক। পরের দিন সকালে আরিফ ফিরে এলো। আমি তাকে দেখে কিছু বলতে পারিনি। আমার চোখে ছিল রাজ্যের অভিমান আর কষ্ট। আরিফ আমার কাছে এলো, আমাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আমি তাকে সরিয়ে দিলাম। কি হয়েছে সাদিয়া? তুমি কি আমার উপর রাগ করেছ? বিবাহ বার্ষিকীতে তোমার পাশে থাকতে পারিনি বলে? তার কণ্ঠে ছিল উদ্বেগ। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আরিফ, তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? আরিফের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে এক ঝলকের জন্য ভয় দেখলাম। সে নিজেকে সামলে নিয়ে বলল, না তো সাদিয়া, কিসের কথা বলছো? তোমার হার্টের অসুখ? আমার কণ্ঠস্বর ছিল স্থির, কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে যাচ্ছিলাম। আরিফ যেন পাথরের মতো জমে গেল। তার চোখে রাজ্যের বিস্ময়ে, হতাশা। সে তানভীরের দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর অভিযোগ। তানভীর তখন পাশেই ছিল। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরিফ আমার দিকে ফিরল। তার মুখটা রক্তশূন্য হয়ে গিয়েছিল। কে বলেছে তোমাকে? সেটা জরুরি নয় আরিফ। জরুরি হলো তুমি কেন আমাকে বলনি, কেন আমার সাথে এত বড় একটা মিথ্যা বলেছ। আমার গলায় ছিল তীব্র যন্ত্রণা। আরিফ আমার হাত ধরল। তার চোখ ছলছল করছিল। সাদিয়া, আমি তোমাকে হারাতে চাইনি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি যদি জানতে পারো তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। আমি একটা স্বাভাবিক জীবন চেয়েছিলাম তোমার সাথে। আর তুমি মনে করেছিলে এই মিথ্যা দিয়ে আমি একটা স্বাভাবিক জীবন পাবো? তোমার অসুস্থতা নিয়ে আমি যদি তোমার পাশে না থাকি তাহলে কি করে হয় আরিফ? আমি তোমার স্ত্রী, তোমার সব ভালো মন্দ, সুখ দুঃখের অংশীদার। আমার কথাগুলো ছিল তীব্র। সেদিন আমাদের মধ্যে অনেক কথা হলো। আরিফ আমাকে তার অসুস্থতার শুরু থেকে সব কিছু খুলে বলল। কিভাবে সে যখন সবে আমাকে ভালোবেসেছিল তখন তারই রোগ ধরা পড়েছিল। কিভাবে ডাক্তাররা তাকে বলেছিল এটা জীবনঘাতী হতে পারে। সে কতটা ভয় পেয়েছিল। সে জানত আমাকে হারালে তার বেঁচে থাকার আর কোনো মানে থাকবে না, তাই সে সব কিছু গোপন রেখেছিল। তার পরিবারও তাকে সমর্থন করেছিল, কারণ তারা জানত আমি তার জীবনের একমাত্র অবলম্বন। আরিফ জানাল গত কয়েক মাস ধরে তার হার্টের সমস্যা আবার বেড়েছে। সে নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু অবস্থার অবনতি হচ্ছে।
সে চেয়েছিল আমি যেন এসব জেনে কষ্ট না পাই। আমার মনের মধ্যে তখন এক তীব্র ঝড় বইছিল। একদিকে আরিফের প্রতি আমার গভীর ভালোবাসা, অন্যদিকে তার এত বড় মিথ্যা বলার বেদনা। আমার সমস্ত বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা এটাই শক্তিশালী যে কোনো কিছুতেই তা নড়বে না, কিন্তু এই মিথ্যাটা আমাদের সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। আমি জানতাম না কি করব। আমি কি তাকে ক্ষমা করতে পারবো? এই মিথ্যাকে কি আমি ভুলে যেতে পারবো? আমি কয়েকদিন আরিফের সাথে খুব একটা কথা বলিনি। আমি নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছিলাম। তানভীর আমার সাথে কথা বলার চেষ্টা করত, সেও খুব অনুতপ্ত ছিল। আমি তাকে বলেছিলাম, তোরা সবারই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমার মা বাবা জানতে পেরেছিলেন, তারাও খুব কষ্ট পেয়েছিলেন। মা বলেছিলেন, সাদিয়া, জীবনটা এত সরল নয়, সম্পর্কগুলো জটিল। আরিফ হয়তো তোমাকে ভালোবেসেই এমনটা করেছে। ভালোবাসা, এই শব্দটা আমার কাছে নতুন করে ধরা দিচ্ছিল। ভালোবাসা কি এটাই স্বার্থপর হতে পারে? একজন মানুষকে কষ্ট থেকে বাঁচাতে গিয়ে কি তাকে আরও বড় কষ্ট দেওয়া যায়? আমি বুঝতে পারছিলাম না। একদিন বিকেলে আমি আরিফের সাথে কথা বলতে বসলাম। আমি তাকে বললাম, আরিফ, তুমি আমাকে যে আঘাত দিয়েছ সেটা আমি হয়তো কোনো দিন ভুলতে পারবো না। আমার সমস্ত বিশ্বাস ভেঙে গেছে। আরিফ আমার হাত ধরেছিল, তার চোখে ছিল অপার কষ্ট। আমি জানি সাদিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি ভুল করেছি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি তার চোখে তাকিয়েছিলাম। তার চোখ দেখে বুঝতে পারছিলাম সে কতটা অনুতপ্ত। তার কষ্টটাও ছিল সত্যিকারের। আমি জানতাম সে আমাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা কি এটাই দুর্বল ছিল যে সে আমাকে সত্যটা বলার সাহস পায়নি? আমার মনে পড়ছিল আমাদের প্রথম দেখা হওয়ার দিনের কথা। সেদিনের আরিফ ছিল আমার কাছে এক বীর, যে আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। আর আজকের আরিফ, সে আমাকে বাঁচানোর নামে আমাকেই এক গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আমার সমস্ত বিশ্বাস ভেঙে গিয়েছিল, এটা সত্যি। কিন্তু তার সাথে আমার 5 বছরের সম্পর্ক, আমাদের ভালোবাসার অসংখ্য স্মৃতি, সেগুলোও তো সত্যি ছিল। আমি কি সব কিছু ভুলে যাব? আমি কি তাকে ছেড়ে চলে যাব যখন সে সবচেয়ে বেশি আমার পাশে থাকার প্রয়োজন অনুভব করছে? আমি ধীরে ধীরে আরিফের হাতটা ধরলাম। আমার মনের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব চলছিল। আমি জানি এই ক্ষতটা হয়তো সারা জীবন আমার সাথে থাকবে। আমাদের সম্পর্কটা আর আগের মতো সরল থাকবে না। আমাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, যা হয়তো সহজে ভাঙবে না। কিন্তু আমি এটাও জানতাম, ভালোবাসা শুধু সুখের দিনে হাত ধরে থাকা নয়, দুঃখের দিনেও একে অপরের পাশে দাঁড়ানো। আরিফ ভুল করেছে, কিন্তু সেই ভুলটা কি তার ভালোবাসার প্রকাশ ছিল না? হয়তো ভুল পথে, কিন্তু ভালোবাসার উদ্দেশ্য নিয়ে। আমি তাকে ক্ষমা করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি তার পাশে থাকতে চেয়েছিলাম। এই কঠিন সময়ে আমি তাকে একা ফেলে যেতে পারিনি। আমি আরিফকে বললাম, তোমার চিকিৎসার জন্য আমরা সব কিছু করব। আমরা একসাথে এই লড়াইটা লড়ব। আরিফের চোখে জল এসে গেল। সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার বুকে মুখ লুকিয়ে কাঁদছিলাম। আমার সমস্ত বিশ্বাস ভেঙে গিয়েছিল, কিন্তু আমার ভালোবাসা হয়তো আরও গভীর এক রূপ নিচ্ছিল। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে মানুষের সম্পর্ক কতটা জটিল হতে পারে। এখানে কোনো সাদা কালো নিয়ম নেই, এখানে শুধু ধূসরতা। আর সেই ধূসরতার মাঝেই খুঁজে নিতে হয় ভালোবাসার নতুন সংজ্ঞা। আমাদের সম্পর্কটা হয়তো আগের মতো নির্ভেজাল ছিল না, কিন্তু এখন তা আরও বেশি বাস্তব, আরও বেশি মানবিক। আমরা একে অপরের কাছে আরও বেশি দুর্বল, আরও বেশি নির্ভরশীল। আর হয়তো এটাই ছিল আমাদের ভালোবাসার নতুন শুরু, এক কঠিন সত্যের মুখোমুখি হয়ে। আমাদের আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর এমন আরও গল্প শুনতে চাইলে মায়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।